প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদেরকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো সর্বপ্রথম দুঃখের সাথে একটা সংবাদ জানাচ্ছি, সেটা হচ্ছে লোডশেডিং, বিদ্যুতের সমস্যা, যার কারণে আমার নির্ধারিত টাইমে পাঠদানে একটু ব্যাহত হলো। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের চতুর্থ বিষয়ের বাংলা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। তো তন্মধ্যেই তোমরা ইতিপূর্বেই জানো যে আজকের পাঠ আমাদের কি আছে, এটা আমি আশা করি সবার জানা। ঠিক জানা আছে না বন্ধুরা? এক্স্যাক্টলি, ধন্যবাদ তোমাদের। আমরা গত পাঠে কি পড়েছিলাম মনে আছে তো? হ্যাঁ, আমরা ওই যে কাজলা দিদি, তো কাজলা দিদি পাঠে যাওয়ার আগে আমি একটু আমার পরিচয়টা আবার একটু দিয়ে নিই। আমি নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক, ৮ নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ থেকে। তো বন্ধুরা, আমরা এখন পাঠ শুরুর আগে আমাদের যে নির্ধারিত কবিতা ছিল গত পাঠে কাজলা দিদি, তো ওই কবিতারই অংশ বিশেষ আজ আমি তোমাদের পড়াবো। তো বন্ধুরা, তো আমাদের আজকের যে কবিতার অংশ বিশেষ ছিল, ঠিক সেখান থেকেই আমি তোমাদের সুরে সুরে জানিয়ে দেব। তো তাহলেই তোমরা বুঝতে পারবা যে আজকে আমাদের কবিতার কোন অংশ থেকে শুরু হবে। তো আমরা একটু গানে গানে বলি। চলো আমরা রেডি হই। সবাই ঠিক আছে তো? সবাই প্রস্তুতি নিও এবং আমরা শুরু করি। চলো শুরু করি। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, মাগো পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল, মাগো আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল। দিদি এসে শুনবে কি মা, শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
কাজলা দিদি কই, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। কেমন লাগলো বন্ধুরা? সুরে সুরে আজ আমরা জেনে নিলাম যে এই কবিতার আমাদের কোন ছন্দ থেকে আজ আমরা শুরু করতে যাচ্ছি। সবাই নিশ্চয়ই আমরা জেনে ফেলেছি, তাই না বন্ধুরা? ঠিক ধরেছ, বলমা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, এই তো ছন্দ আমাদের ছিল। তো আমরা গানের মাধ্যমে আমরা জেনে নিলাম যে আমাদের এই কবিতার অংশ বিশেষ বাকি ছিল, সেখান থেকে আমরা আজকের পাঠ শুরু করতে যাচ্ছি। তো আমরা ছবি আর আজকে ওভাবে আমাদের বুঝতে হবে না যে আমাদের পাঠ দান আজকে কি আছে, তাই না বন্ধুরা? আমরা ইতিপূর্বেই গানে গানে জেনে নিয়েছি যে আমাদের কোন কবিতার অংশবিশেষ আমরা জানবো এবং কোথা থেকে আমরা শুরু করব, কোন ছন্দ থেকে আমরা শুরু করব, আমরা গানের মাধ্যমে জেনে ফেলেছি ইতিপূর্বে। ঠিক তাই তো বন্ধুরা? ওকে, ধন্যবাদ। তো আমি এই ছবিটা তোমাদের দেখাচ্ছি চিন্তা করার জন্য না, এই ছবিটা আজ আমি তোমাদের দেখাচ্ছি, এই ছবিটা আমি নিজ হাতে এঁকেছি, সেই জন্য তোমাদের দেখানোর জন্য। এটা এক ধরনের একটা সারপ্রাইজ, আমি একটু আঁকিবুকি করিও বটে। তো আমার কালির আঁচড়ের এই ছবিটা আমার নিজের হাতে অঙ্কিত, তো তাই তোমাদের দেখালাম। তো আমরা ইতিপূর্বে আমরা জেনেই ফেলেছি যে আমাদের আজকের পাঠ কি আছে বন্ধুরা। তো যদিও আমাদের ক্ষীণ আলোতে কতটুকু বোঝা যাচ্ছে বন্ধুরা আমি জানি না, তো আমরা কবিতাটা একটু আবৃত্তি করি, সবাই শুনি আমরা। আর সবাই নিশ্চয়ই বসে পড়েছ, আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনো। আর কবিতাটা আমি আবৃত্তি করছি। তো আবৃত্তি করার আগে আমি কবিতাটার নাম লিখি। আমাদের আজকের কবিতা অংশবিশেষ হচ্ছে কাজলা দিদি। আমরা কোন কবিতার অংশবিশেষ আজ আমরা জানছি? কাজলা দিদি, তাই না? আর কাজলা দিদি কে লিখেছেন নিশ্চয়ই আমরা সবাই জানি, যতীন্দ্রমোহন বাগচি। যতীন্দ্রমোহন বাগচি, যতীন্দ্রমোহন বাগচি আমরা কবিতাটা ইতিপূর্বেই আমরা জানি, তাই না বন্ধুরা? আমরা জানি যে কবিতাটা লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। তো আজ আমরা কবিতাটা একটু আবৃত্তি শুনি, সবাই প্রস্তুত হও মনে প্রাণে। বলমা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময়
মাগো আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে, মাগো আমার কাজলা দিদি কই? তো বন্ধুরা, আমরা কবিতাটি আবৃত্তি শুনলাম এবং আমরা নিজেরা এই ছন্দের ওঠানামা, কবিতা আবৃত্তির ছন্দের যে ওঠানামা কোথায় কি, এটা তো আমরা জেনে নিলাম। আমরা আরেকবার একটু মন দিয়ে শুনি, আমরা কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে? ভুই চাপাতে ভরে আছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল? বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ঢাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে, মাগো আমার কাজলা দিদি কই? তো বন্ধুরা, আমরা আজকে পাঠে আমরা কবিতা আবৃত্তিটা শুনলাম। সবাই আমরা আবৃত্তি করতে পারবো, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা পারবে আমি জানি। তো এরই মধ্য থেকে আমাদের একটু ক্রিটিক্যাল যে অর্থ আছে, শব্দ আছে, সেই শব্দের অর্থটা একটু জেনে নিই আমরা তার মধ্যে। তো এখানে আমাদের আছে ভুই চাপা। ভুই চাপা বলতে আমরা কি বুঝি বা ভুই চাপা কাকে বলে, এই শব্দের অর্থটা আমরা একটু জেনে নিই। ভুই চাপা, ভুই চাপা অর্থ কি? ভুই চাপা অর্থ নিশ্চয় তোমরা জানো। হ্যাঁ, ভুই চাপা অর্থ মাটির উপরে জন্মানো ছোট্ট চাপা ফুল। মাটির উপরে জন্মানো ছোট্ট চাপা ফুল, তাকেই বলে ভুই চাপা। মাটির উপরে জন্মানো, মাটির উপরে জন্মানো ছোট চাপা ফুল, ছোট চাপা ফুল ঘাসের মধ্যে থাকে। এই ভুই চাপা অনেকটা ঘাসের মধ্যে থাকে, ঘাসের মধ্যে দেখা যায় ভুই চাপাগুলো। তো আমরা ভুই চাপা অর্থ ইতিমধ্যে জেনে ফেলেছি, তাই না বন্ধুরা? ভুই চাপা অর্থ মাটির উপরে জন্মানো ছোট চাপা ফুল। মাটির উপরে জন্মানো ছোট চাপা ফুল। তো আরেকটা অর্থ কি আছে বন্ধুরা, আমরা একটু জেনে নিই। একটু কঠিন মনে হচ্ছে। মারাসনে,
মারাশনে অর্থ আমরা কি বুঝি? মারাশনে, মারাশনে পা দিয়ে পিষে দেওয়ার নির্দেশ। পা দিয়ে পিষে না দেওয়ার নির্দেশ, তাকে আমরা বলি মারাশনে। মানে পায়ের নিচে কোনো বস্তুকে পিষে না ফেলা, সেটাই আমরা বুঝি মারাশনে। পা দিয়ে পিষে না দেওয়ার নির্দেশ, না দেওয়ার নির্দেশ হচ্ছে মারাশনে। তো আমরা ভুঁই চাপা মারাশনে অর্থ আমরা জেনে গেছি, তাই না বন্ধুরা? হ্যাঁ, এখানে আর কোনো তেমন কঠিন শব্দ নেই। এবার আমি চলে আসছি, আমরা যে কবিতাটি আবৃত্তি করলাম কাজলা দিদি শুরু থেকে আজকের শেষ পংক্তিগুলো, তো এই কবিতাটির অর্থ কি বুঝলাম বন্ধুরা? বুঝেছো না তোমরা? নিশ্চয় আমরা বুঝেছি। এই কবিতাটি ছোট্ট মেয়ে, ছোট বোন, বড় বোনের জন্য যে একটা আকুতি, তাই তো বুঝলাম। মায়ের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আকুতি মিনতি, বিভিন্ন বায়না, এরই একটা সার কথা আমরা বুঝে নিলাম। কবিতাটির সার যে কথা, কবিতাটির যে সার সর্বশেষ যেটা জিস্ট কথা, সেটাই আমরা বুঝলাম যে ছোট বোনটি সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি। সারাক্ষণ ছুটোছুটি করতো, খেলাধুলা করতো, গল্প শোনাতো, শুয়ে শুয়ে চাঁদ মামা দেখতো। তো সেই বোনটি, সেই দিদি আর নেই। তো ছোট বোনের যে আকুতি, ছোট বোনটি সারাক্ষণের সাথী ছিল কাজলা দিদি। চিরদিনের জন্য তাদেরকে ছেড়ে কাজলা দিদি চলে গেছে। চলে গেছে মানে কি? সে চিরবিদায় নিয়ে নিয়েছে। তো মায়ের সাথে বিভিন্ন সময়ে কাজলা দিদিকে নিয়ে বিভিন্ন ধরনের আকুতি, মা দিদি কোথায় গেছে, দিদি কোথায় গেছে, দিদি আসে না কেন, কবে আসবে। কিন্তু এই ছোট্ট বাচ্চা শিশুটি, এই মেয়েটি, কাজলা দিদির যে ছোট বোনটি, এ কিন্তু জানে না যে আসলে দিদি আদৌ কখনো কোনোদিন আসবে কিনা। তাও সে জানে না, কোথায় গেছে তাও সে জানে না। তো মায়ের কাছে বারবার জানতে চাওয়ায় সে বারবার মায়ের কাছে জানতে চায় যে মা, দিদি কবে আসবে, কোথায় গেছে। মা তখন উত্তর দিতে পারে না, কোনো উত্তর দিতে পারে না, যেহেতু দিদি তো মারা গেছে। এই কথা ছোট মানুষ ও ছোট বোন ওকে কিভাবে বলবো, অনেক কষ্ট পাবে। মা তখন চুপ করে থাকে। মা ওর কোনো কথার উত্তর দিতে পারে না, শুধু চুপ করে থাকে এবং নীরবে বসে কাঁদে। সে অগোচরে চোখের আড়ালে সে কান্না করে, মায়ের কান্না করে, তো মুখ লুকিয়ে কাঁদেন। তো আমরা এই কবিতা থেকে এই কথাই বুঝতে পেলাম, তাই না বন্ধুরা, যে আমাদের কাজলা দিদি হচ্ছে দিদি ছিল, তার ছোট বোনের আকুতি মিনতি, দিদি চলে গেছে, কবে কোথায় আসবে, কোথায় গিয়েছে, ছোট বাচ্চাটি কিছুই জানে না, কিছুই বলতে পারে না। মায়ের কাছে জানতে চায় যে দিদি কবে আসবে, কবে আসবে। মা কিছুই বলে না, চুপ করে থেকে মুখ লুকিয়ে কাঁদেন। তো আমরা ঠিক জেনে ফেলেছি বন্ধুরা যে কবিতাটির সার কথা কি রয়েছে এখানে। তো আজ আমি তোমাদের এখন ফিরে যাচ্ছি বিপরীত শব্দ নিয়ে। আমাদের এই কবিতার মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দের আমরা বিপরীত শব্দ কি আছে আমরা সেটা একটু জানি বন্ধুরা। সবাই তোমরা খাতা কলম গুছিয়ে নিয়ে বসো, আর
আমার সাথে সাথে তোমরা একটু দেখো। বিপরীত শব্দ এখানে রয়েছে দিন, আর আছে ঘুম, আর আছে ঢাকা, ঢাকা, নতুন। এই শব্দের বিপরীত শব্দ আমরা জানবো আজ। জলা, জলা, এর বিপরীত শব্দ কি হবে বন্ধুরা? আমরা একটু জানি যে আমি শব্দগুলো লিখলাম, এই শব্দের বিপরীত শব্দগুলো আমরা একটু জেনে নিই। দিন হচ্ছে রাত, দিনের বিপরীত রাত, দিনের বিপরীত কি বন্ধুরা? রাত। ঘুম জাগরণ অথবা জেগে, জেগে থাকা, ঘুম জাগরণ, ঘুম জাগরণ অথবা জেগে। ঢাকা খোলা, ঢাকা খোলা, আমরা খাবারগুলো ঢেকে রাখি, আবার যখন খেতে বসি তখন ঢাকনাটা খুলে ফেলি, তো ঢাকা খোলা। ঢাকা বিপরীত শব্দ হচ্ছে খোলা। নতুন পুরানো, পুরানো, নতুন পুরান অথবা পুরানো। আমরা নতুন জামা পরি ঈদের দিন, ওই জামাটা পরতে পরতে বছর শেষে কি হয়ে যায়? ঠিক বলেছ, পুরান হয়ে যায়। তাই নতুনের বিপরীত শব্দ হচ্ছে পুরানো, পুরান জামা বা পুরানো জামা, পুরানো। আর জলা, জলা নেভা, আমরা জলার বিপরীত শব্দ পেয়েছি কি? নেভা। বাতিটি নিভিয়ে দাও, বাতিটি জ্বালিয়ে দাও। যেমন আমাদের এখন লোডশেডিং চলছে, বিদ্যুৎ নেই, একটু আইপিএস এর আলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্ষীণ আলো, তাই না বন্ধুরা? অল্প মৃদু আলো, নিশ্চয়ই তোমরা বুঝতে আজকে দেখতে কষ্ট হচ্ছে তোমাদের। তো দিন রাত, ঘুম জাগরণ, ঢাকা খোলা, নতুন পুরানো, জলা নেভা, এই হচ্ছে আমাদের বিপরীত শব্দ ছিল। তো আমরা বিপরীত শব্দগুলো আবার একটু জানি, আবার একটু মুখে মুখে বলি বন্ধুরা। হ্যাঁ, তোমরা বললে আমি শুনতে পাই, অন্তর দিয়ে শুনতে পাই, ঠিক বলেছ। আর আমি জানি যে তোমরা পারো, এটাও আমি জানি। তো দিন রাত, ঘুম জাগরণ, ঢাকা খোলা, নতুন পুরানো, জলা নেভা। ঠিক হয়ে গেল, আমাদের বিপরীত শব্দ জানলাম, আমরা শব্দের অর্থ জানলাম, তারপরে আমরা কবিতার সার কথা জেনে নিলাম এতক্ষণে। তো আমরা সবকিছুই জানলাম। এখন আমাদের একটু ডান দিক, সবাই বই খুলো বন্ধুরা, এখনই তোমরা বই খুলো। 69 পৃষ্ঠা, 69 পৃষ্ঠা। এতক্ষণে তোমাদের বই খোলার কোনোই প্রয়োজন ছিল না, যেহেতু আমি তোমাদের বই থেকে মিলিয়ে পড়ার মতো করে কোনো কিছুই দেখাইনি। যা কিছু করেছি আবৃত্তি করেছি এবং এর কঠিন অর্থগুলো জানিয়েছি, বিপরীত শব্দ জেনেছি আমরা। এখন আমরা জানবো, বই খুলে বের করো সবাই, 69 পৃষ্ঠা বের করো। করেছো তো বন্ধুরা? হ্যাঁ, ধন্যবাদ তোমাদের। এবার আমরা
ডান দিকে যে উত্তরগুলো আছে অনেকগুলোই আছে, তার থেকে আমরা সঠিক উত্তরটি বেছে নেব। প্রশ্ন হচ্ছে, কোথায় জোনাকি জলে? কোথায় জোনাকি জলে? এখানে উত্তর দেওয়া আছে নেবুর তলে, বাঁশবাগানে, শিউলি তলে, তালতলায়। এখন আমরা কোন উত্তরটা বেছে নেব এখান থেকে? জোনাকি কোথায় জ্বলে? ঠিক বলেছ, নেবুর তলে। ধন্যবাদ তোমাদের। জোনাকি জ্বলে নেবুর তলে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? হ্যাঁ, আমরা কবিতার অংশে আমরা পেয়েছি বুলবুলি কোথায় থাকে। আমি বলছি, তোমরা সঠিক উত্তরটি বেছে নাও। শিউলির ডালে, ভুঁইচাপার ঢালে, আমের ডালে, নাকি ডালিমের ডালে? ঠিক বলেছ, ডালিমের ডালে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? ডালিম গাছের ডালে। সেটাই তোমরা জেনেছি। কে শোলক বলতেন? মা, দিদি, দাদু, নাকি বাবা? কে শোলক শোনাতো? দিদি। দিদি শোলক শোনাতেন। ঝিঝি কোথায় ডাকে? ঝোপে ঝাড়ে, গাছের ডালে, আধার রাতে, নাকি ঘরের মাঝে? ঝোপে ঝাড়ে। ঠিক বলেছ, ঝিঝি ঝোপে ঝাড়ে ডাক। ঘুম আসে না কেন? কেন ঘুম আসে না? সঠিক উত্তর বেছে নাও। নেবুর গন্ধে, ঝিঝির ডাকে, চাঁদের আলোতে, নাকি ফুলের গন্ধে? আমরা এখানে দুটো উত্তরই পেয়ে যাচ্ছি, কিন্তু একটু কনফিউজড, তাই না? একটু আমাদের মনের মধ্যে একটু কেমনই লাগছে যে নেবুর গন্ধেও ঘুম আসে না, আবার ফুলের গন্ধেও ঘুম আসে না। ঠিক এমন মনে হচ্ছে, ঘুম আসে না কেন? এখানে তোমরা নেবুর গন্ধেও দিতে পারো, ফুলের গন্ধেও দিতে পারো, কোনোটির উত্তর কাটা যাবে না, যেহেতু দুটির গন্ধে কিন্তু ঘুম আসে না। আমরা কবিতার ছন্দে সেটাই পেয়েছি। তো বন্ধুরা, আমরা আজ পাঠের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। আর আমাদের আসলে আজকে দুর্ভাগ্য যে বিদ্যুৎ নেই। এই ক্ষীণ আলোতে পাঠ তোমরা ভালো বুঝতে পারছো কিনা আমি জানি না। তো আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে 5 নম্বর দাগে। এখানে প্রশ্ন আছে 6টা। 6টা প্রশ্নের, নাকি 6টা, 7টা প্রশ্ন আছে। তো এই 7টা প্রশ্ন অ্যান্সার, 7টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা খাতায় লিখে নিয়ে আসবো। আসবে না বন্ধুরা? ধন্যবাদ তোমাদের। আর তোমরা কিন্তু আমার মেসেঞ্জারে যারা দেওনি তারা কিন্তু দিবা। যারা যারা উত্তর লিখে দিয়েছো আমার মেসেঞ্জারে লিপি নাসরিন আইডি, তোমরা ঢুকে পড়বা, ঢুকে গিয়ে বাড়ির কাজগুলো দেখিয়ে ফেলবে, ঠিক আছে? আর যারা দিয়ে থাকো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আর যারা দাও না তারা কিন্তু অবশ্যই বাড়ির কাজ আমাকে দেখাবে, বাসায় মাকে দেখাবে, বাবাকে দেখাবে, বড়দেরকে দেখাবে, এমনকি ওই খাতাটা যত্ন করে তুলে রেখে দিবে। যখন বিদ্যালয় খুলবে শ্রেণী শিক্ষককেও দেখাবে। এখানে প্রশ্ন আছে, কাজলা দিদি কোথায় গেছে? আমি এই বোর্ডে আর লিখছি না, তোমরা বই থেকে একটু মার্ক করে রাখো যে বাড়ির কাজ কি, কাজলা দিদি কোথায় গেছে।
কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, এই কথা বলে কি বোঝানো হয়েছে? খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছেন? ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে কেন? বন্ধুরা, এই উত্তরগুলো আমাদের সবার জানা, ঠিক না? আমরা এই যে প্রশ্নগুলো, এর উত্তর আমাদের এই কবিতার এই চরণগুলির মাঝেই কিন্তু আমরা পেয়েছি। আমরা এতক্ষণে আমরা পূর্বের আলোচনা, পূর্ব পাঠ এবং আজকের পাঠের যে আলোচনা করেছি, সেই আলোচনার মধ্যেই কিন্তু উত্তরগুলো রয়েছে। আমরা নিশ্চয়ই সবাই জেনে ফেলেছি যে ওর উত্তরগুলো কোথায়। কাজলা দিদি কোথায় গেছে? কাজলা দিদি কোথায় গেছে? ছোট বোন কিন্তু জানে না আসলে কাজলা দিদি। আমরা কবিতার ছন্দে আমরা জেনে নিয়েছি যে কাজলা দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে। তার অর্থ কি? কাজলা দিদি মারা গেছে। চিরদিনের জন্য যদি কেউ চলে যায় তাহলে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তাই না বন্ধুরা? তাহলে কাজলা দিদি কোথায় গেছে? কাজলা দিদি চিরদিনের জন্য চলে গেছে তাদেরকে ছেড়ে। কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? রাতে শুয়ে শুয়ে যখন কাজলা দিদি শোলক শোনাতো, তখন কাজলা দিদির কথা খুব বেশি মনে পড়ে। কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? মা ওর কথার কোনো উত্তর দিতে পারে না। ছোট্ট খুকি, ছোট মেয়ে দিদির কথা বারবার যখন জিজ্ঞাসা করে, তখন মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? দিদিকে নিয়ে পুতুল খেলা খেলতো, পুতুলের বিয়ে দিত। ঠিক নতুন ছোট ঘর তৈরি করে না ছোট বাচ্চারা, ওই নতুন ঘর তৈরি করে পুতুলের বিয়ে হতো, তখন কাজলা দিদি থাকতো, যার কারণে দিদির কথা বেশি মনে পড়ে। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, এই কথাটির অর্থ বোঝানো হয়েছে যে দিদি তো নাই, খারাপ লাগছে। এই যে ছোট্ট খুকি, এর কত খারাপ লাগছে যে দিদি নাই, দিদি কই গেছে, কোথায় গেছে। তো এই যে হাহাকার ভিতরে, তো এই হাহাকারটা ওই ছোট মেয়ে, ওই ছোট বাচ্চা ওর ভিতরে আসছে। তাহলে যদি দিদি চলে গেছে, এখন যদি ওই ছোট বাচ্চাটাও চলে যায়, ও তো জানে না যে দিদি কোথায় গেছে, সে কি মারা গেছে। এই ছোট বাচ্চা মেয়ে কিন্তু জানছে না যে দিদি কোথায় গেছে। তো ওর ধারণা যে দিদির যে শূন্যতা, সে মানে পলে পলে অনুভব করছে। ও যদি না থাকে, দিদিও নাই, তাহলে মা কেমন করে থাকবে, সেই মজাটাই মা বুঝবে। এখানে তাই বোঝানো হয়েছে। খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে যেতে বারণ করেছেন? মাকে এজন্যই শিউলি ফুলের গাছের নিচে যেতে বারণ করেছেন যে শিউলি ফুলের নিচে গেলে কি হবে, শিউলি ফুলগুলো পায়ের নিচে পিষে নষ্ট হয়ে যাবে। তখন দিদি এসে বলবে, আমার শিউলি ফুলগুলো কে নষ্ট করেছে, কে নষ্ট করেছে, কে মারিয়েছে, কে পাড়িয়ে ফেলেছে, পাড়িয়ে নষ্ট করেছে। তো এই বিষয়গুলো দিদি যখন এসে শুনবে যে আমার ফুলগুলো কে নষ্ট করেছে, এই জন্যই খুকি মাকে শিউলি ফুলের নিচে যেতে বারণ করেছেন। ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছেন কেন? ডালিম গাছের ফল ছেঁড়ার সময় টুনটুনি পাখিটা উড়ে যাবে। যে টুনটুনির পাখিটা বাসা বেঁধেছে, আমরা এর পাশে পড়েছি না যে ডালিম গাছের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, বুলবুলির একটা ছোট্ট বাসা বেঁধেছে। তো যখন ডালিম গাছের ফলটা মা ছিঁড়তে